বেলা উইথ রাতুল, ভয়ের শুরু এখানে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম মোহাম্মদ রাশেদ, আমার বাড়ি গাইবান্ধায়। আমি আজকে যে ঘটনাটি বলছি এটি আমার বন্ধুর নানুর সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। সময়টি ছিল আজ থেকে 30 বছর আগের। শুরুতেই বলে রাখি, এই ঘটনাটি ঘটেছিল আমার এক নানুর সাথে, যিনি আর্মিতে জব করতেন। আর্মিতে থাকার কারণে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেতে হতো তাকে, এবং দীর্ঘদিন পর পর তিনি ছুটিতে আসতেন। বলে রাখা ভালো, সে সময় তিনি ঢাকার আশেপাশে কোনো একটি জায়গায় ছিলেন। তিনি ছিলেন যথেষ্ট পরহেজগার একজন ব্যক্তি, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তেন। তো এই নামাজ পড়তে গিয়েই কোনো এক ফজরের ওয়াক্তে এই ঘটনাটি তার সঙ্গে ঘটে। একদিন ফজরের সময় তিনি নামাজ পড়ার জন্য উঠলেন। তখন ছিল গ্রীষ্মকাল, আমের সময়। ক্যাম্পের পাশেই ছিল বহু পুরনো বেশ কিছু আম গাছ। সেই আম গাছগুলোর আকার এতই বিশাল যে নিচ থেকে উপরের দিকে তাকালে চূড়া খুঁজে পাওয়া যেত না। বিশাল আকৃতির গাছ হওয়াতে আমও ধরত প্রচুর। সেই গাছের কারণে পুরো মাঠ অন্ধকার হয়ে থাকতো সবসময়। তো একদিন বলছিলাম, যখন তিনি ফজরের নামাজের জন্য মসজিদের দিকে যাচ্ছিলেন, তিনি দেখলেন কিছু আম পড়ে আছে। কিছু আম বলতে অনেক বেশি আম পড়ে আছে সেদিন। তিনি কোনো কিছু না ভেবে আম কুড়াতে শুরু করলেন। তিনি ভাবতে লাগলেন, সকালে যখন সব বন্ধুরা জেগে উঠবে, সবাই মিলে আনন্দ করে আমগুলো খেতে পারবো। তো এর এক পর্যায়ে আম কুড়ানোর সময় অনুভব করলেন কেউ যেন তার সাথে আছে। তিনি উঠে পেছনে তাকালেন এবং দেখলেন কেউ নেই। তাই 7-5 না ভেবে আবারও আম কুড়াতে শুরু করলেন। এবার তিনি নিশ্চিত হলেন যে তার সাথে কেউ একজন আছেন। কিন্তু তিনি পেছনে উঠে দেখলেন কেউ নেই। এর কিছুক্ষণ পরে তিনি আম কুড়ানোর এক ফাঁকে তিনি পেছন থেকে একটি ছায়া দেখতে পেলেন। তিনি মনে মনে ততক্ষণে আয়াতুল কুরসি এবং যেসব দোয়া জানেন সেগুলো পড়া শুরু করেছেন, এবং নিজের মনের মধ্যে ভয় কাটানোর জন্য তিনি বলেন, কে ওখানে? হামিদ ভাই নাকি? কেউ কোনো কথা বলল না। নানু ভয়ে ভয়ে ফিরে আসতে চাইলেন, কিন্তু পেছন থেকে কেউ একজন ফিসফিসে আওয়াজে তাকে বললেন, দাঁড়া, কোথায় যাচ্ছিস? আম নিবি না? তিনি আওয়াজ শুনে খুব জোরে একটি দৌড় দিলেন এবং ক্যাম্পে ঢুকে গেলেন। তিনি এই ব্যাপারে কাউকে কিছু শেয়ার করেননি। পরের দিন দুপুরে তার কাছে খবর আসলো যে তার মেয়ে হয়েছে। এই কথা শুনে তিনি অনেক খুশি হলেন, কারণ তিনি ছিলেন নানুর প্রথম সন্তান। আচ্ছা, যার হ্যাঁ এটি বলেছেন। কাজ শেষ করে তিনি ছুটি নিয়ে সন্ধ্যায় বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। সন্তান হওয়ার আনন্দে বাজার থেকে জিলিপি এবং বেশ কিছু মিষ্টি কেনেন এবং গ্রামের আঁকাবাঁকা পথ ধরে তিনি বাড়ি যেতে থাকেন। আগে সেরকম ঘনবসতি না থাকায় রাস্তা ফাঁকা এবং ভীষণ অন্ধকার লাগত। তিনি হাঁটতে হাঁটতে দেখলেন, হাঁটার এক পর্যায়ে দেখতে পেলেন সামনে যেন কিছু একটা শুয়ে আছে রাস্তায়। তাই কিছু না বলেই তিনি রাস্তার পাশ দিয়ে চলে গেলেন। এর কিছুক্ষণ পর একটু সামনে যেতেই আবারও একটা লোক সাদা কাপড় পরে শুয়ে থাকতে দেখেন রাস্তার ওপর। তিনি আবারও একই কাজ করলেন। একটু সামনে যেই তিনি সেই রাস্তা থেকে নেমে পাশ দিয়ে চলে গেলেন।
এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। এভাবে হাঁটছেন, হাঁটার এক পর্যায়ে নানু রাস্তা হারিয়ে ফেললেন। এবং রাস্তা হারানোর পর তিনি যখন কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, তার পাশ থেকে অদ্ভুত অদ্ভুত সব আওয়াজ আসছিল। তিনি রাস্তা ভুলে গেছেন। কিন্তু বিভিন্ন রাস্তায় হাঁটতে হাঁটতে তার মনে পড়লো এখানে এক তার দাদির বাসা ছিল। নানু খুব বেশি দেরি না করে সেই দাদির বাসায় উঠলেন, তাকে ডাক দিয়ে সব ঘটনা শেয়ার করলেন, নানুকে রাস্তায় নিয়ে আসলেন। আচ্ছা, ওই দাদি তখন নানুকে রাস্তায় নিয়ে আসলেন এবং তার সঙ্গে যে খারাপ জিনগুলো পিছু নিয়েছিল তাদেরকে গালি দিতে লাগলেন। এক পর্যায়ে জিনদের সাথে সেই দাদির তুমুল ঝগড়া শুরু হয়ে গেল। তিনি নানুকে বললেন, তুই এখন বাড়ি যা। নানু ভয় পেয়ে চলে আসতে লাগলেন এবং পেছন থেকে ভয়ানক ভয়ানক সব আওয়াজ আসতে লাগলো। তিনি পেছনে না ফিরে বাসায় পৌঁছে গেলেন। বাসায় গিয়ে নানিকে সবকিছু খুলে বললেন। নানি বললেন, তোমাকে কে সাহায্য করেছে? তিনি বললেন, ওই যে রাস্তার পাশে দাদি থাকে না, ওই দাদির বাসায় গিয়েছিলাম ভয় পেয়ে। তো এই কথা শুনে নানি চমকে গেলেন। তিনি বললেন, দাদি তো 2 দিন আগেই মারা গেছেন। এই কথা শুনে নানুর মাথায় আকাশ ভেঙে পড়ল। নানু বলল, বলেন কি? আমি তো এখনই তাকে নিজের চোখে দেখে আসলাম। তাহলে আমার সাথে ওটা কে ছিল? তো এই ঘটনা শোনার পর নানুকে লোহা পোড়া দিয়ে পানি খাওয়ানো হলো। নানু পরের দিন বাড়িতে কবিরাজ ডাকলেন এবং বাড়ি বন্ধ করে নিলেন এবং নিজেও তাবিজ নিলেন। আল্লাহর রহমতে এরপর তার সঙ্গে আর কোনো ঘটনা ঘটেনি। তো ভাই, এটি ছিল আমার ঘটনা। এটা সিলেক্ট হবে কিনা জানি না, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছিলেন মোহাম্মদ রাশেদ, গাইবান্ধা থেকে। ভয়ের শুরু এখানে। তো খুব বেশি কথা বাড়াচ্ছি না, আমি সরাসরি এবারে চলে যেতে চাই আমাদের আজকের অতিথি তারেক ভাইয়ের কাছে। জি ভাইয়া। আসসালামু আলাইকুম রাতুল ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আমাকে ভূতবেলাতে কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে। তো ভাইয়া, আমি আমার বাসা হচ্ছে কুমিতপুর। আমি কুমিতপুর থেকে আছি। ভূতবেলাকে ভালোবাসির জন্য আমি ভূতবেলাকে সময় দিচ্ছি। আমি সেই 2018 সাল থেকে ভূতবেলাকে অনেক ভালোবাসি। আচ্ছা আচ্ছা। তো ভাইয়া, আমি বেশি কথা বলবো না, সরাসরি ঘটনায় চলে যাব। জি ভাইয়া, সালটা আনুমানিক 2014 সাল। ওকে। আমি যখন অনেক ছোট, প্রাইমারি স্কুলে পড়ি, আমার আম্মার সাথে আমি আমার খালা বাড়িতে গেছিলাম। ওকে। তো ভাইয়া, খালা বাড়িতে গেছিলাম আমার আম্মার সাথে। যখন আমার আম্মু এক পর্যায়ে আমার খালা বাড়িতে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ওখানে আমার আম্মুর সাথে আমার খালা বাড়িতে গেলাম। যাওয়ার পরে আমার আম্মুর সাথে এক পর্যায়ে আমার একটু বিচ্ছেদ ত্রুটি হয়ে গেছে, কথা কাটাকাটি। জি ভাইয়া। তো কথা কাটাকাটি করার পর রাত 11টার দিকে আমি খালা বাড়ি থেকে ব্যাক করি বাসার দিকে। যখন আমি বাসার দিকে ব্যাক করি, সুন্দরভাবে স্বাভাবিকভাবে আমার কাছে কিছু ছিল না সেই সময়, আমার কাছে মোবাইল ছিল না। আচ্ছা। তবে সুতরাং ভাইয়া, আমি একটা কথা বলে রেখে, আমার কাছে একটা ফায়ার বক্স ছিল। আচ্ছা। ওকে। ফায়ার বক্স নিয়ে আমি খালা বাড়ি থেকে ওখান থেকে ব্যাক দেই বাসার দিকে। তো সুন্দরভাবে আসতেছি, হঠাৎ করে একটা গাছের থেকে আমি যখন একটা ওই যে জলপাই আছে না, জলপাইয়ের গাছ ভাইয়া, জলপাইয়ের গাছ থেকে একটা জলপাই পড়ছে। তো আমি জলপাইটা আমার কাছে যখন ফায়ার বক্স ছিল, আমি লাইটটা জলে দেখি জলপাইটা আমি স্বাভাবিকভাবে দেখি যে মাটির ভিতরেই পড়ে আছে। ওকে। যেই জলপাইটা আমি নিতে যাচ্ছি, জলপাইটা কেন জানি হঠাৎ করে জলপাই একটু সামনে গেল, আমি ভয় পেয়ে গেলাম ভাইয়া। জলপাইটা যেই ধরতে যাব, দেখি জলপাইটা আরো একটু সামনে যায়, এইরকম ভাইয়া। তো হঠাৎ করে জলপাইটা আমি ধরতে যাব, এই মুহূর্তেই আমার গাটা কেমন জানি শিহরিত হয়ে গেল ভাইয়া। জি।
আমি বুঝতেছি না জলবায়ু কেন, স্বাভাবিকভাবে তো একটা জলবায়ু পড়ে গেলে ওটা তো কোনো ওখান থেকে নড়াচড়া করার মতো, জি ভাইয়া, নড়াচড়া করার মতো কোনো থাকে না। তো আমি জলপাইটা ধরতে গেলে জানি জলপাইটা আমার হাত থেকে একটু সামনের দিকে আগায়। তো আমি জলপাইটা এক পর্যায়ে আমি ধরতেই পারতেছি না কেন জানি। না ধরতে পারে আমি স্বাভাবিকভাবে আমি ভালো হতেছি ভাইয়া। হওয়ার পরে আমি হচ্ছে জলপাইটা না করে আমি একটু ফায়ার বক্সটা আবার জ্বালালাম। আচ্ছা, জ্বালানির পরে স্বাভাবিকভাবে যখন জলপাইটা আমি না করতে পারতেছি, তখন আমি আবার ব্যাগ দিলাম। গল্পটা ভাইয়া এখানেই থেমে যেতে পারতো, কিন্তু না, স্বাভাবিকভাবে সেই দিন আমি বাসার দিকে আসি। আমি আর জলপাইটা আমি কিছু বলাই নাই ভাইয়া। জি, আমি হচ্ছে ভাইয়া জলপাইটা আর বেশি বলা করি নাই, আমি বাসার দিকে ব্যাগ দিই। সেই দিন সেইভাবে ওখানেই ভাইয়া আমি হচ্ছে সেখানেই বাড়ির দিকে যখন আসি, আসার পরে কয়েকদিন পরে যখন আমি হচ্ছে খাওয়া দাওয়া করে আমার বাসায় আমার বড় বোন, আমার আম্মা নানা বাড়িতে গেছে। তো আমি হচ্ছে ওখানে আমার আব্বু, আমি ছোট তখন আমার আব্বুর সাথে এক রুমেই থাকি। আমার আব্বু হচ্ছে প্রতিদিন রাতে 10-11টার দিকে দোকান থেকে ব্যাগ দেয় বাসায়। আচ্ছা, তো আমার আব্বু হচ্ছে প্রতিদিন 10 থেকে 11টার দিকে প্রতিদিন যখন ব্যাগ দেয়, তার আগে হচ্ছে আমরা প্রতিদিন আমার আপুর সাথে আমরা খাওয়া দাওয়া করে প্রতিদিন নিয়ম মাফিক করে আমরা হচ্ছে একটা টিভি দেখি। টিভি দেখতে দেখতে হচ্ছে আনুমানিক 8টা থেকে 9টার ভিতরে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে টিভি দেখি। টিভি দেখতে দেখতে সেই দিন কেন জানি হচ্ছে আমরা হলে ঘুমিয়ে পড়ছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, মানে একটু স্বাভাবিক নেমেছে, আগেই আপনারা ঘুমিয়ে পড়েছেন। জি জি জি। তো ভাইয়া আরেকটা কথা বলে রাখি, আমাদের বাসার চারপাশে কবরস্থান। আচ্ছা, পিছনের দিকে জঙ্গল আছে, বাদ জঙ্গল আছে, মানে আমাদের বাড়িটা একটু ভূতের মতো। ওকে। তো আমার আপুর সাথে আমি যখন টিভি দেখতে দেখতে এক পর্যায়ে আমার আপু ঘুমাচ্ছে, আমিও ঘুমাচ্ছি। তো ভাইয়া যখন ঘুমিয়ে পড়লাম, হঠাৎ একটা বিকট শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। আচ্ছা, কিরকম? দেখা যাচ্ছে কে জানি মনে হয় আমাদের বাসার উপরে ঢিল মারছে, এরকম একটা। তো ভাইয়া যখন ঢেল মারলো, আমরা হচ্ছে বিকট শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। আমি স্বাভাবিকভাবে আমি যখন আমি চেতন পাওয়ার পরে আমি যখন ছায়া দেখি আমার হচ্ছে ভিতর থেকে লাইট তো অফ, টিভি চলতেছে ভাইয়া। ওকে। টাইমটা আমার তো জানা নাই, আমি তো মোবাইল দেখি নাই। সেই মুহূর্তে আমার এক পর্যায়ে মাছা বলতেছে ভাইয়া, বুঝছেন? ওই মাছা থেকে আমি হচ্ছে একটা শব্দ পাইলাম। আমি এখন এখানে ওঠার সাহস নাই। আমার বড় বোনও আমি হচ্ছে ডাক দেওয়ার চেষ্টা করতেছি। আমার আপু যখন উঠলো, উঠে বলতেছি কি হয়েছে তোর, এরকম করতেছিস কেন? আমি বললাম আপু তুই কি কিছু শুনতে পাচ্ছিস? ও বললো না তো, আমি কিছু শুনতে পারি নাই। তা আমি বললাম দেখ তো কি জানি একটা শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। পরে আমার বড় আপু যখন চুপ করে থাকলো, ভাইয়া ঘরের ভিতরে কিন্তু লাইট কিন্তু সব অফ, টিভি চলতেছে ভাইয়া। তারপরে আমার বড় আপু বলতেছে হ্যাঁ আমিও তো শব্দ পাইছি, তুই পাইছিস, আমিও পাইছি। এক পর্যায়ে দুইজনের শব্দ যখন পাইলাম ভাইয়া, হঠাৎ করে আবার একটা শব্দ। আর হচ্ছে আমাদের আর একটা কথা বলে রেখে, আমাদের বাড়ির সাইডেই আমাদের হচ্ছে আবার গরু আছে 2-3টা। তখন আমরা গরু থাকে আমাদের বাসায়। গরুর কেন জানি একটা হঠাৎ করে হাম্বা একটা শব্দ এরকম হতে আমি বললাম দেখ আপা আজকে কি যেন হতেছে। আমার ভাইয়া আমাকে অনেক ভয় লাগতেছে। তখন আমার আপু আমাকে জ্বরে দিচ্ছে, আমিও আমার আপু জ্বরে দিচ্ছি, এরকম এক অবস্থা। তো ধরার পরে আমি দেখতেছি স্বাভাবিকভাবে গরুটা যেমন থাকে প্রতিদিন সেরকম না, গরুটা কে জানি বের করে নিয়ে যেতেছে এইরকম। তো হঠাৎ করে আমার যখন আমার আব্বুর কণ্ঠ পাইলাম যে আমার আব্বু আসতেছে বাড়িতে, এই মুহূর্তে এখন আমার আব্বুকে যে ডাকবো এইরকম শক্তিটা আমাদের ভিতর নাই ভাইয়া। তখন আমি রাস্তা থেকে আমার আব্বুকে এখান থেকে ডাক দেবো বাড়ি থেকে, আমরা ভেবে নিল এক পর্যায়ে চোর মনে হয় এসে গেছে। কিন্তু আমরা যে কম্বলের নিচে আছি ভাইয়া, যে কম্বল যে খুলে দেখবো, যে আমরা যে স্বাভাবিকভাবে দেখবো যে ছায়া, এই শক্তিটা আমরা পাচ্ছি না ভাইয়া। শরীর থেকে অজরে ঘাম ছুটতেছে আমার। তো আমার হচ্ছে আব্বুক ডাকবো, এক পর্যায়ে দেখি আমার বাবা ওখানে নাই ভাইয়া। বিকট শব্দে ঘুমটা একদম তো তখনই ভেঙে গেছে। আমার আর ঘুম কোন রকম ভাবে ধরতে দিচ্ছে না ভাইয়া। পরে আমার আব্বু যখন অনেকক্ষণ পর আসলো বাড়িতে, আসার পরে আমাকে ডাকতেছে, বলে তারেক। আমি বলতেছে জি আব্বু। আব্বু আমাদের তো চোরে মনে হয় সবকিছু চুরি করে নিয়ে গেছে, এইরকম অবস্থা। আপনারা ভেবেছিলেন যে চোর এসছে? জি জি জি।
তো আব্বু বলতেছে না দরজা তো লাগানো। হুম। তো আমার আব্বু যখন এসে বললো দরজা লাগানো, তখন আমরা ভেতরে দরজা খুলে দেখি যে এখানে গরু যেভাবে স্বাভাবিক সেই রকমই আছে। তো ভাইয়া সেই দিন আব্বু আসার পরে সেই রকম অবস্থায় থাকলাম। আচ্ছা। সেরকম আর কোনো রাতে কোনো সমস্যা হয়নি। পরের দিন রাতে একই ওই সময়ে আমার আব্বু আবার গেছে। ওকে। তো ভাইয়া যখন আমার আব্বু চলে গেছে, আমার আম্মু ছিল সেই দিন। ভাইয়া আমাকে হচ্ছে রাত 10টা থেকে 11টার ভিতরে, আব্বু এখনো বাসায় আসে নাই, কিন্তু আমার আম্মু ছিল, আমার আপু ছিল, আমি ছিলাম। ভাইয়া আমি ঘুমের ভিতরে ছিলাম। তো এক পর্যায়ে দেখা গেছে আমি যেখানে গরু থাকে সেই জায়গাতে আমি যাই, আমার হচ্ছে আমি হলে ভাইয়া যেখানে থাকি গরুর যে একটা ইয়ে থাকে না, সেখানে আমি এক পর্যায়ে আমি হলে ঘুমোতেই আমি ওখানে সামনে যাই, ওখানে শুয়ে পড়ছি। আচ্ছা, মানে গরুর যে খাবার দেওয়ার জায়গাটা, ওখানে আমি ওখানে শুয়ে পড়ছি, আমি কিন্তু কিছু বলতে পারতেছি না। তখন আমার আম্মু রাতে কান্নাকাটি শুরু করে দিছে। তো আমি তো কিছু বুঝতেছি না যে আমার কি হয়েছে। আপনার তো মানে চেতনা নেই? আপনি না, আমি একদম চেতনা নেই, আমি একদম ঘুমের ভিতরে আছি ভাইয়া। তো সেই দিন যখন আমার আম্মু কান্নাকাটি করতেছে, আমার হচ্ছে বলি রেখে আমার নানা হচ্ছে তান্ত্রিক ফকিরাজ। তো বাদে খালি থেকে পরের দিন ভাইয়া সেভাবে স্বাভাবিক আমাকে ওই অবস্থা রাখলো, আমি কিচ্ছু বুঝতে পারলাম না সেই দিন। তো পরের দিন তান্ত্রিক কবিরাজ যখন আসলো, আমার নানা হচ্ছে ফকির বাদিয়াখালীর পাতা তান্ত্রিক কবিরাজ, উনি আসার পরে এক পর্যায়ে আমাকে ভরণের একটা কথা বললো যে এই ছেলে তো অবস্থা দিন দিন অবনতি হচ্ছে, এই ছেলেটা ছোটবেলা ছিল একটু ভালো, এখন দিন দিন কেন জানি চেহারা অবনতি ধরতেছে ভাইয়া। তো বাদিয়াখালীর পাতা ও উনি আসার পরে আমাকে এক পর্যায়ে আমার উপর ভরণ পোষণ করা হইলো ভাইয়া। ভরণ দেওয়া হলো? জি, আমার উপর ভরণ দেওয়া হইলো। তো যখন ভরণ দেওয়া হইলো, ওনারা বলতেছে একটা মুরগি দেওয়া লাগবে, তারপরে হচ্ছে আরো আনুষঙ্গিক তান্ত্রিক যেগুলো বলে আমার সবকিছু ম্যানেজ হয়ে গেছে ভাইয়া। হওয়ার পরে যখন হলে কবিরাজ ডাকা হয়েছে, সবকিছু ম্যানেজ হয়েছে, হওয়ার পরে এক পর্যায়ে ভরণ দেওয়া হচ্ছে। সেই মুহূর্তে পাতায় বলতেছে যে এই ছেলে তো মানে আমাকে যে জেনটা ধরছে ভাইয়া, সেটা তো ছাড়ার কোনো প্রসঙ্গই নাই, মানে আমাকে ছাড়বে না, মানে জিদ নিয়ে বসে আছে। জিদ নিয়ে বসে আছে, আমাকে ছাড়বে না। তো অনেক কিছু করার পরে তারপরে ওনারা বলতেছে, মানে পাতায় বলতেছে তোর কি লাগবে, তোর কি সমস্যা বল। তো ভাইয়া এক পর্যায়ে অনেক কিছু দেওয়ার পরে ও রাজি হলো যে একটা মুরগি দেওয়া লাগবে, মুরগির আমি রক্ত খাবো, এইরকম ভাইয়া, বুঝছেন। তো ভাইয়া যখন হলে সবকিছু রাজি হইলো, তারপরে ভূত এখন যে আমার যে জেনটা আসর করছে, তো এখন যাওয়ার আগে ডাল ভাঙ্গি থুয়ে একটা, মানে ডাল যখন আছে না ভাইয়া গাছের ডাল, ওই ডালটা ভাঙ্গি রেখে চলে গেছে। স্বাভাবিকভাবে যখন আমি হলে ফিরে আসলাম স্বাভাবিক জীবনে, ও পাতা তখন থেকে আমাকে বলতেছে যে আর কোনো সমস্যা নাই, আর কোনো সমস্যা হবে না। এ বাচ্চার হলে বাড়িটা, আমাদের বাড়িটা যেখানে আছে চারিদিক দিয়ে তো কবর ভাইয়া, পিছনে তো আবার আছে বাঁশঝাড়, তো ওনারা ওই পাতাটা আবার আমাদের বাড়ির চারপাশে দিয়ে বন করে দিল ভাইয়া। আমি তখন থেকে আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমার কোনো ক্ষতি হয়নি ভাইয়া। আজ পর্যন্ত আমি কোনো বিপদের কোনো সংখ্যা দেখিনি। জি ভাইয়া, আমি তখন থেকে আল্লাহর রহমতে এখন পর্যন্ত। এটা ছিল মূলত আপনার সঙ্গে ঘটে যাওয়া? জি ভাইয়া, আমার সাথে এটা একটা সত্য ঘটনা, একদম এর মধ্যে কোনো নাই ভাইয়া। আমি নিজেই একটা এখন আজ পর্যন্ত আল্লাহর রহমতে আমার কোনো সমস্যা হয় নাই ভাইয়া, কোনো সমস্যা হয়নি না ভাইয়া। আমার ঘটনা এখানেই ছিল ভাইয়া। বেশ চমৎকার একটি ঘটনা শুনলাম এবং বাস্তব একটি অভিজ্ঞতা। অনেক এরকম অভিজ্ঞতা কিন্তু আমরা প্রত্যেকেই বিভিন্ন সময় সম্মুখীন হয়ে থাকি। যেমন আমাদের সাথে আজকে তারেক ভাই যে ঘটনাটি শেয়ার করলেন, সত্যি অভিভূত হয়ে গেলাম এই ঘটনাটিতে। আমি চাই না যে কারোর সঙ্গে এমন ঘটনা ঘটুক, বাট তারপরও মানে এইরকম ভৌতিক জগতে কাজ করতে করতে কেন জানি মনে হয় যে এরকম ঘটনা আমার সাথেও ঘটুক এবং আমিও আপনাদের জন্য একটি নতুন ঘটনা নিয়ে আসতে পারি। যদিও কারোর সঙ্গে খারাপ হোক আমি এটা চাই না, বাট এটা কথার কথা আপনাদেরকে বললাম। যাই হোক, চমৎকার ছিল ঘটনাটি, আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং যারা যে সকল শ্রোতারা এই মুহূর্তে আমাকে দেখছিলেন এবং কে কোথা থেকে দেখছিলেন, এবং আপনাদের কাছে এই যে প্রথম অতিথি আমাদের সাথে তারেক ভাই ছিলেন, তারেক ভাইয়ের এই প্রথম ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো? আমরা কিছুক্ষণ পর আবারও তারেক ভাইয়ের কাছে ফিরবো এবং আমাদের স্টুডিওতে আরো একজন আছেন অতিথি, আমরা তার কাছেও শুনবো ঘটনা। সো এই পর্যায়ে এবারে আমরা কোন ঘটনা শুনবো আপনার কাছে থেকে? ভাইয়া এই গল্পটা শুনবেন হচ্ছে আমার এলাকার এক চাচার কাছ থেকে শোনা আমার গল্প, কালেক্টেড করা গল্প। তো ভাইয়া যে চাচা আমার গল্পটা বলছে,
সে আমার খুব কাছের, ঠিক আছে, বিশ্বাস। তো ভাইয়া যখন সে ওই চাচাটা আমাকে বললো, আমি প্রথমে বিশ্বাস করিনি, পরে আবার বিশ্বাস হয়ে গেছে। ওকে, তো ভাইয়া আমি কথা বলবো না, সরাসরি গল্পের ভিতরে চলে যাব। ওই ক্যামেরাটা। ভাইয়া হুম হুম 2017 সাল, আচ্ছা 17 সালের শেষের দিকে, নভেম্বর মাসেই। হুম হুম তো উনি যখন হচ্ছে আমার গল্পটা বললো, ওকে আমি 21-এর শেষের দিকে গল্পটা শুনছি, কিন্তু ওনার ঘুরে যাওয়া গল্পটা হচ্ছে 2017 সাল। তো ভাইয়া আমাদের মানে বাসার পিছনেই বড় একটা বিল আছে ভাইয়া, হুম মানে ওটা বলে জামিরের বিল। কিসের বিল? জামিরের বিল। জামিরার বিল। জি আচ্ছা, ভাইয়া। আচ্ছা, ওকে তো ভাইয়া ওখানে অনেক নাকি মাছ পাওয়া যায়। আচ্ছা তো প্রতিদিন ওই চাচাটা নাকি বড় একটা বড়শি নিয়ে মাছ মারতে যায়। হুম তো মাছ মারতে যায় ভাইয়া প্রতিদিন। হুম মাছ প্রতিদিন কম বেশি ভাইয়া মাছ পায়। সেই দিন ওনার সাথে আরেকটা ওনার বন্ধু, আমার চাচার বন্ধু, তো উনি ভাইয়া ওনাকে বলছে যে তুই আছে টানা বসি মারতে যায় ভাইয়া ওনারা আচ্ছা প্রতিদিন রাতে। তো রাত 12টার দিকে বলছে বন্ধু তুই আসিস, রাত 12টার দিকে দুইজন মিলে আমরা টানা বসি মারতে যাব। তো ভাইয়া যেমন কথা তেমন গাছ, প্রতিদিন যায়, ওনারা মাছ পায় কম বেশি প্রতিদিন পায়। রাত 12টার দিকে আবার প্রতিদিনের মতোই ওনারা আছে চলে গেল। হুম হুম তো সেই দিন যে ওনার সাথে যে ওনার বন্ধু ছিল না, উনি আচ্ছা। বুঝতে পারে নাই ভাইয়া। তো প্রতিদিন ওর বন্ধু মানে পিছনে আছে, ওই হলে সামনে। তা করলো কিরে বন্ধু তুই এতদিন মানে এতক্ষণ পিছে কেন, তুই হচ্ছে আরো তো আগে আসার কথা ছিল, তো এত লেটে আসলি কেন? ওই মানে ওই যে আমার চাচাটার বন্ধু কোনো কথা বলতেছে না ভাইয়া। হুম হুম তো দুইজনের গেল, এক পর্যায়ে যেতে 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 পানির উপর দিয়ে যাওয়া লাগতেছে ভাইয়া। হ্যাঁ পানির উপর দিয়ে যখন যাচ্ছে, তো আমার যে চাচার বন্ধু ওই আচ্ছা। পানির উপর দিয়ে যাচ্ছে, একটা যে শব্দ হয় সেই শব্দটা নিজে নিজে অনুভব করতেছে, কিন্তু যে পিছনে যে ওর বন্ধু ছিল, কিন্তু সে কোনো মানে পানির উপর যে হাঁটতেছে কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। হুম তো এই এক পর্যায়ে অনেকক্ষণ যাওয়ার পরে পানির উপর দিয়ে হাঁটতে হাঁটতে একটু নীরবভাবে একটু দাঁড় হলো ওই জায়গাটায়। মানে পানিতে হাঁটতে গেলে যেমন একটা ছোপ ছোপ একটা শব্দ হয়, জি। সেই শব্দটা এক পর্যায়ে মাঝখানে যায় একটু দাঁড় হয়েছে। দাঁড় হয়ে দেখে কি রে, পিছনে যে আমার বন্ধু আসতেছে, একটা তো শব্দ পাওয়ার কথা, রাইট, কিন্তু শব্দ হচ্ছে না কেন? তো ওই পিছনের দিকে একটু তাকানোর চিন্তা করে দেখে যে ওর বন্ধুটা মানে স্বাভাবিকভাবে একটা মানুষ যেমন পানির তো নিচে থাকার কথা, কিন্তু দেখতেছে হঠাৎ মানে সাদা কালার ড্রেস, আর পিছনে ওর হলে বন্ধুটা একটু পানির উপরে উঠে গেছে, মানে পানি থেকে সামান্য একটু উপরে উঠে গেছে, হ্যাঁ, কিন্তু পা দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা। তো একটু স্বাভাবিকভাবে একটা ভয় পাওয়ার কথা, কিন্তু ভয় পাওয়ার কথা, ওই একটু মানে কনফিউজ হয়ে গেল, কিরে আমার বন্ধুর সাথে আমরা একসাথে গল্প করতে করতে আসলাম, যে উনি ভয় পাবে, ভয়টা উনি পাননি। জি, উনি ভয় পাওয়াচ্ছে, অবাক হয়েছে, অবাক হয়ে গেছে বেশি। তো উনি চিন্তা করতেছে আমার বন্ধুকে আমি একসাথে কথা বলতে আসতেছি, পানির যে একটা শব্দ পাওয়া যায় সেই শব্দটা নাই, পিছনে তাকাতে দেখে একটা যেই ওই পানির একটু উপরে আছে, কিন্তু পা দেখা যাচ্ছে না। এ আবার চিন্তা করতেছে আমার বন্ধু নাকি এটা অন্য কেউ, একটা স্বাভাবিকভাবে একটা যে মানুষ চলাফেরা করে এভাবে তো নয়, আমার এটা বন্ধু নাই, মানে কেমন একটা মনে হইতেছে। তো ভয়টা ও বুঝতে না দিয়ে আবার ওই হলে সুন্দরভাবে সামনে চলানোর জন্য এগিয়ে যাচ্ছে ভাইয়া। তো সামনে আগে দিছে, আর মনে মনে মানে দৌড় শরীর পাঠ করতেছে, ওই খালি মনে মনে আল্লাহর নাম বলতেছে যে আল্লাহ আমাকে আজকে বাঁচান, এরকম একটা কথা বলতেছে। তো যাচ্ছে, যাওয়ার পরে এক জায়গায় ওই বসছে, তো এখন বসানির পরে ওই তো পিছনে একটু করে তাকায় আর একটু ভয় পাতিছে। ড্রেস হচ্ছে সাদা কালার ড্রেস, ওই সাদা ড্রেসে পরে যাচ্ছে, কিন্তু ভাইয়া স্বাভাবিকভাবে একটা মানুষের তো পা দেখার কথা, কিন্তু আর বন্ধু তো ওই পা দেখতে পাচ্ছিছে না, এইরকমই ভয় বেশি পাচ্ছিছে। তো ওরা বসে এখন কথা বলতেছে কি দোস্ত তুই হচ্ছে এই পাশে মার, আমি হচ্ছে একটু সামনে যায় মারি, মানে ওকে এড়ানোর চেষ্টা করতেছে। কিন্তু যতই সামনে যাচ্ছে, যেই সামনের দিকে এগোতেছে কিন্তু ভয় পাচ্ছে, কিন্তু সামনে এগোতে ওর বন্ধুটা একটা মানে শব্দ দিচ্ছে, কয়ে ওখানে যাস না, আমিও যাচ্ছি, কয় না তুই এই পাশে মার, আমি সামনের ওই একটা গর্তর ভিতর গর্তর মতো দেখা যাচ্ছে, ওখানে যাবে ওই মারতে। আচ্ছা। তো ভাইয়া বলে রাখি, ওই যখন সামনের দিকে এগোতেছে মনে হচ্ছে যে
সামনে নিয়ে গিয়ে পিছনের দিকে কি আমার ব্যাগ এরকম একটা ফিল করতেছে। আচ্ছা তো ওই অনেকক্ষণ রাস্তা দিয়ে হেঁটে একসঙ্গে যখন ওরা আবার দেখে যে ঘুরে আসি, দেখে আর বন্ধুটা আবার স্বাভাবিকভাবে একসঙ্গে দেখা হয়ে যায়। ওই যতই ঘুরে আসে দেখে বন্ধুটা সামনে চলে আসে। ওই বারে বারে জিজ্ঞেস করার চেষ্টা করতেছে, বন্ধু তোকে না আমি বললাম তুই ওই পাশ পিছনে যা, আমি সামনের দিকে মারবো। আর বন্ধুটা কোনোভাবে কথা বলতেছে না, কয় না আমি তোর সাথে একসঙ্গেই মারবো, এরকম একটা। তো ভাইয়া ওই যখন স্বাভাবিকভাবে একটা আগে যেমন একটা মানুষ পা দেখা যাচ্ছে না কেমন জানি ওই অনুভব করতেছে, সেই রকম সামনে যা যখন দেখলো, ভালো করে লক্ষ্য করে দেখলো যে ওর পাটাই নাই। আচ্ছা ওর পাটাই একদম নাই ভাইয়া। ওই দেখার পরে ওখানেই মানে সেন্সলেস হয়ে একবার পড়ে গেছে ভাইয়া। তো একটা থেকে দুটার দিকে, এরা তো গেছে 12টার দিকে, 1টা থেকে 2টার দিকে ওর আরেকজন ওই টাইমে ওই যে ভাইয়া গ্রাম অঞ্চলে বলে না যে ক্যাটা নিয়ে মাছ মারতে যায়, বর্ষাতে যে মানুষ লাইট নিয়ে ক্যাটা নিয়ে যায়, তো যায় দেখে একটা পরী আছে। তা ওখানে তো পানি ছিল ভাইয়া, পানি দেওয়ার হলে মুখে পানি ছিটে দিল। পানি ছিটে দেওয়ার পরে বলতেছে, কিরে তুই এখানে কেন? কয় আমি আমার বন্ধুর সাথে এরকম মাছ মারতে যাচ্ছি, আমি যখন পানির উপর দিয়ে হাঁটতেছি আমি স্বাভাবিকভাবে দেখতেছি ওই হচ্ছে হাঁটতেছে না ভাইয়া। আচ্ছা ওই হচ্ছে পানির উপর দিয়ে সবসময় একটা যে শব্দ হয় সেই শব্দটা আর নাই। আমি দেখি যে পানির উপর থেকে একটু উপরের দিকে ওর পাটা তো নাই, ওই উপরে ভাসিয়ে উঠতেছে। আমি ওখানে কিছু বলি নাই, আমি সামনের দিকে আরো আগানোর চেষ্টা করছি। ওকে আমি বলছি যে তুই পিছনের দিকে মার, আমি সামনের দিকে মারবো। আমি যতই ঘুরে আসি দেখি ওই আমার সামনেই। ওই তখন ভাইয়া যে দেখছে, দেখার পরে ওই ভয়তে ওখানে সেন্সলেস হয়ে পড়ে গেছে। তো আমি আর বলতে পারি না, যখন 1টার দিকে ওই যে বললাম যে বর্ষার সময় যে ক্যাটা নিয়ে লাইট নিয়ে মাছ মারতে যায়, ওই পানি মারার সাথে বলতেছে যে আমি আর থাকবো না এখানে, আর মারা যাবে না। পরে এক পর্যায়ে যখন ওখানে ওই একটা শব্দ, দুইজনে যখন আবার হাঁটতেছে, একটা শব্দ বললো, একটা ডাল ভাঙ্গিয়ে দিছে, দিয়ে বলতেছে আজকের মতো বেঁচে গেলি। আচ্ছা আজকের মতো বেঁচে গেলি। তো ভাইয়া সেই দিনের পর থেকে আমার ওই চাচাটা নাকি আজ পর্যন্ত কখনো ওই আমাদের যে জামিরের বিল বলে ওখানে আজ পর্যন্ত কখনো মাছ মারতে যায়নি ভাইয়া। জি ভাইয়া, এখানে গল্পটা শেষ ভাই, এই ঘটনাটা এখানে শেষ। বেশ আকর্ষণীয় একটি ঘটনা ছিল যে এরকম ঘটনা অহরহ ঘটে আমাদের চারপাশে। যেমন কেউ একজন আমাদের সমাজেরই একজন মানুষ আছেন, উনি প্রতি রাতে যখন এরকম বর্ষা মৌসুম আসে, যখন হাঁটু পরিমাণ পানি বা এর চেয়ে একটু কম পরিমাণের পানি থাকে, সে সময় তিনি প্রতিদিনই মাছ ধরতে যান। তো মাছ ধরতে যাওয়ার এক পর্যায়ে তো এরকমই এক মাছ ধরতে যাওয়ার রাতে উনি তেমন কিছু দেখেননি। উনি যখনই মাছ ধরতে গিয়েছেন, এরকম প্রায় হাঁটু পরিমাণ পানি, তার থেকে হাঁটু এবং পায়ের মাঝামাঝি, এরকম একটা পায়ের পাতার মাঝামাঝি একটা জায়গায়। তো উনি যখন রাস্তা থেকে নেমেছেন তখন পানি একটু কম ছিল, এবং যত যাচ্ছে তত একটু পানি গভীর হচ্ছে, কারণ সামনের দিকে একটু ঢালু ছিল। তো যত গভীর পানির দিকে যাচ্ছে ওনার কাছে মনে হচ্ছে যে সামনে যেন কিছু একটা নড়ছে। তো ঠিক আছে, তো উনি ভেবেছেন বড় কোনো মাছ, কারণ বন্যার সময় দেখা যায় যে বিভিন্ন জায়গা থেকে বড় বড় মাছ ভেসে আসে, তাই না? জি ভাইয়া, হ্যাঁ জি। তো এই লোভে উনি সামনের দিকে এগোচ্ছেন। তো সামনে এগোনোর এক পর্যায়ে ওনার খেয়াল নেই যে মানে পানির গভীরতা সামনে বাড়ছে, এবং বলে রাখা ভালো সেই যে বিলে উনি মাছ ধরছিলেন সেখানে একটা নির্দিষ্ট জায়গায় একদম কোমর পরিমাণ পানি বা তার চেয়ে একটু বেশি হয়। যখন বর্ষার সময় পানির উচ্চতা বেড়ে গেলে অনেক সময় সেটা গলা পর্যন্ত হয়ে যায় এরকম। তো সেই জায়গার কাছাকাছি তিনি চলে এসেছেন। বলে রাখা ভালো যে লোকমুখে সেই জায়গাটি সম্পর্কে অনেক কথা প্রচলিত আছে, যেমন অনেক সময় অমাবস্যার রাতে এবং যে খারাপ যে রাতগুলো, যেমন তীব্র অন্ধকার, এরকম অসংখ্য যেমন কালী পুজোর রাত্রে আমার লোকমুখে শোনা যায় আর কি। আসলে সেই সময় নাকি মানে সেই যে বিলের যে গভীর অংশটা সেখানে নাকি বিরাট নৌকা এবং বিভিন্ন কিছু ভেসে থাকতে দেখা যায়, এবং যেটি দূর থেকে নাকি অনেক মানুষের চোখেও পড়েছে। তো ওনার খেয়াল নেই যে উনি প্রতিনিয়ত হাঁটতে সেই জায়গাটিতে চলে যাচ্ছিলেন। তো এমনই এক পর্যায়ে তো উনি ভাবছেন একটা মাছ, ঠিক আছে। তো একবার ভাবেন যে ওনার থেকে খুব বেশি দূরে ছিল না, যেমন এখান থেকে প্রায় এরকম 5 ফিট কি 5.5 ফিট মতো দূরত্বে নাকি ছিল। তো যার কারণে রাতে অন্ধকার, ওনার হাতে ছিল মশাল,
মশালের আলোতে কিন্তু খুব ভালোভাবে দেখা যায় না যে সত্যি নিচে মাছ নাকি অন্য কিছু। যদি টর্চ লাইট হতো উনি ওপর থেকে ফ্ল্যাশ দিয়ে দেখতে পারতেন, কিন্তু ওইরকম আবছালোয় উনি ভেবেছেন এটা মাছ হবে। তাই ওনার হাতে থাকা বর্ষাটি দিয়ে উনি দূর থেকেই জোরে একটি তাক করেন সেই মাছটির দিকে। তো সঙ্গে সঙ্গে সেই পানির একদম অনেক জোরে জোরে একটা আন্দোলন শুরু হয়ে গেল পানির মধ্যে, এবং সেই জায়গাটি, উনি যে জায়গাটিতে দাঁড়িয়েছিলেন, ওনার আশেপাশের জায়গাটি সম্পূর্ণ লাল, মনে হচ্ছে যেন রক্তে ভিজে গেছে। কারণ যদিও স্বাভাবিকভাবে কোনো মাছ যদি মারাও যায়, মানে মারা হয়, যদি ওখানে যদি কেটে ফেলা হয়, এতটা রক্ত হওয়ার কথা নয়। তো এই বিষয়টি ওনার মাথার মধ্যে খটকা লেগে গেল যে এত রক্ত কিভাবে হয়। তো ওনার মনের মধ্যে আকাঙ্ক্ষা এবং এক্সপেকটেশনটা আরো বেড়েই যাচ্ছিল। উনি ভেবেছেন যে সত্যি অনেক বড় একটা মাছ হবে হয়তোবা। তো এরপর যখন উনি বর্ষাটি অনেক সাবধানতার সঙ্গে তোলেন, উনি দেখেন সেখানে কিছুই ছিল না। তো ঘটনাটি এখান পর্যন্ত অসমাপ্ত। আমি অন্য একদিন আপনাদেরকে এই ঘটনাটার বাকি অংশটি শোনাবো, কারণ আমাদের স্টুডিওতে অতিথি আছেন, তাদের কাছে ঘটনা শুনতে হবে এবং আপনাদের কথাবার্তাগুলো শেষ করতে হবে। লিখেছেন আমাদেরকে আরিফ রাব্বি, সালাম জানিয়েছিলেন আমাদেরকে। লিখেছেন আমাদেরকে আহনাফ, সাথে আছে চালিয়ে যান। আলিফ মিয়া লিখেছেন আমাদেরকে, লিখেছেন স্নিগ্ধা ইসলাম ভাইয়া, ইমেল পাঠাবো কিভাবে একটু বলেন, আমার কাছে অনেক ঘটনা আছে। শুরুতে আপনার ঘটনাটি লিখতে হবে, আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর ঘটনা শুরুতে লিখবেন, আপনার ঠিকানা লিখবেন, এরপর ঘটনাটি কার সঙ্গে ঘটেছে, কতদিন আগে ঘটেছে, কোন জায়গায় ঘটেছে, এই সব কিছু বর্ণনা দিয়ে সেই ঘটনাটি লেখা শুরু করবেন। এবং লেখার পর আমাদের ফেসবুক লাইভে আপনি দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস লেখা আছে bhut.sarabela@gmail.com, which is bhut.sarabel@gmail.com। এই মেইল অ্যাড্রেসে আপনি ঘটনা পাঠাতে পারেন। অনেক সুন্দর অনুষ্ঠান হচ্ছে, লিখেছেন আরিফ আনসারি। আমাদেরকে লিখেছেন নাহিদ ইসলাম ভাইয়া, শুনছি ঢাকা মিরপুর থেকে। থ্যাংক ইউ সো মাচ যুক্ত থাকার জন্য। আমি যে বাসায় থাকি সে বাসাতে মাঝে মাঝে একটা কালো বিড়াল দেখতে পাই, কাছে গেলেই বিড়ালটি দূরে সরে যায় এবং ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। লিখেছেন আরিফুল ইসলাম ভাই। সাবধানে থাকবেন ভাই, কারণ এই ধরনের কালো বিড়াল এবং সন্দেহজনক কিছু হলে এর থেকে দূরে থাকাই ভালো। লিখেছেন অনেক ভয় লাগছে, আরিফ আনসারি লিখেছেন গাইবান্ধা বানিয়াজান থেকে আমাদেরকে দেখছিলেন। আমাদের লিখেছেন 3 জন মিলে শুনছি। নাহিদ ইসলাম লিখেছেন ভাইয়া, তারেকের সাথে ঘটে যাওয়া ঘটনাটা শুনে সেদিনের ঘটনার কথা মনে পড়ে গেল, এখনো ওই ঘটনার কথা মনে হলে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। লিখেছেন ফারজানা আরিফিন শিলা। তারেক ভাইয়ের যে প্রথম ঘটনাটি ছিল, উনি যে ওনার বাবা ছিল না বাসায় এবং সে সময় ওনারা একটি ঘটনার সম্মুখীন হয়েছিলেন।